অনেক রাতে তুমি একা তোমার মতো সারাদিন কাজের পর তুমি বাড়ি ফিরছো। প্রত্যেক দিনই তুমি বাড়ি ফেরো, কিন্তু তুমি জানো না তোমার জন্য আজকে কোথাও খাপটি মেরে চুপটি করে বসে রয়েছে তোমার জীবনটা অন্ধকার রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা এমন একটা ঘটনা পেয়েছি যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সত্যি কথা বলতে তোমরা জানো এত জল বৃষ্টিতে আমাদের এখানে খুব প্রবলেম হয়। ভেবেছিলাম আজকে ঘটনা রেকর্ড করতে পারবো না, কিন্তু ওই যে সবই ঈশ্বরের ব্যাপার। উনি চেয়েছেন, ওনার মতে আজকে ঘটনাটা শেয়ার করছি। সবাইকে বলবে একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা ভালোবেসে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, করে নিও। তাহলে চলো আজকে সোজা ঘটনায় যাই। প্রত্যেক দিন মোনালিসা সাধুকা দমদম থেকে বাড়ি ফেরে। ওর বাড়ি আগরপাড়া। বলে, দিদি আমি আজ প্রায় 1.5 বছরের ওপর আমি দমদমে একটা জায়গায় প্রাইভেট লিমিটেড সেখানে কাজ করি। আমি জায়গাটার পুরো লোকেশন দিলাম না। আমি আগরপাড়া প্রত্যেক দিন ফিরতে ফিরতে কখনো 8:30 কখনো 9টা আমার হবেই। কারণ আমার যখন আমি কাজের ওখান থেকে বের হই, ওই যে অফিসে আমি কাজ করি ওখান থেকে বেরিয়ে আমি ট্রেন ধরে আমার বাড়ি আসতে মোটামুটি 9টা ধরে রাখো হয়েই যায়। তো প্রত্যেক দিনের মতনই যেই দিনটা আমি নিজেও জানি না আমার জন্য কি অপেক্ষা করছিল। আমরা এরকম বহু দাদা ভাই, বোন, দিদি ভাই, বহু মানুষকে দেখি যারা সারা দিন ব্যস্ততার মধ্যে বাইরে অফিস, কোনো দোকান, কোনো সেক্টর, কোনো জায়গায় তারা কাজ করে রাতের অন্ধকারে ক্লান্ত হয়ে বাড়ির পথে হেঁটে চলে। বহুদিন ধরে যে বোন ঘটনা পাঠায়, মোনালিসা বলে, দিদিভাই বহুদিন ধরে ভাবি যে আমি ট্রেন থেকে আগরপাড়া নামবো, নেবে আমি একটা স্কুটি কিনবো। বাবার সাথে সেরকম কথাও হয়, কারণ আমি যেই দিকটা হেঁটে যাই ওই দিকটা না, মানে ওই যখনই 9টা বাজে কোনো গাড়ি যেতে চায় না। বললে পারে বলে না ওইদিকে যাব না, যেতে চায় না। আমার খুব অসুবিধা হয়। বাবাকে বহুবার বলেছি, বাবা আমাকে কষ্ট করে আমি কিছু টাকা দেবো, তুমি কিছু টাকা দাও, দুজনে মিলে কিছু টাকা দিয়ে কমসে কম একটা স্কুটি কেনো, পুরনো সেকেন্ড হ্যান্ড কিনে দাও, ওটা নিয়ে আমি যাতায়াত করি। কারণ সত্যি কথা বলতে যদি কোনো গাড়ি না পাই না, ওই সময় আমার খুব প্রবলেম হয়ে যায়। মানে আমার ওই এতটা কাজ করে এসে আবার ট্রেনের মধ্যে অনেক সময় মারামারি করতে করতে আসতে হয়, মারপিট করতে হয়। লেডিস কম্পার্টমেন্টে যা হয় লেডিসে উঠি, তারপর গিয়ে আমি আগরপাড়া স্টেশনে নামি। নেবে যখন কোনো গাড়ি পাই না ওই রাতের বেলা, তার মধ্যে যদি হয় ঝড় বৃষ্টি, ওফ, আর যদি হয় শীতকাল, তাহলে তো আমার হয়ে গেল। তখন আমাকে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হয়, খুব কষ্ট হয়। কারণ আবার নেক্সট ডে আমাকে সকাল 9টার মধ্যে আমাকে আবার আগরপাড়া স্টেশন থেকে দমদমের জন্য ট্রেন ধরতে হয়। এই করেই আমার 1.5 বছর কাটে। 1.5 বছরেও আমি একটা স্কুটি কিনতে পারিনি। বাবাকে বলেছি, বাবা বলেছে ঠিক আছে, অসুবিধা নেই, আমি কিনে দেবো। এবার দেখো, আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষজন, মানে বললেই তো সব কিছু কেনা হয়ে যায় না। একটা পুরনো স্কুটি কিনতে গেলেও কম করে এখন কমসে কম 15,000 20,000-এর নিচে, তাও 15,000 কম বললাম, 20-র ওপরেই সব হয় না। কি করব? তো এরকম করে কেনাটা হয়নি। সত্যি কথা বলতে সাইকেল কিনলে তো কিনতেই পারতাম, কিন্তু সাইকেল চালিয়ে যাওয়া আর হেঁটে যাওয়া একই হয়ে যায়। কত ক্লান্ত হয়ে আসি, আর ভালো লাগে না। বোন বলে, দিদি ঘটনাটা শুরু হয় পৌষ মাস। প্রচণ্ড পরিমাণে চারপাশে ঠান্ডা, পৌষ মাসের সেই শীত বুঝতেই পারছো। আমি আমার মতো আমি নাবি, হাতে গোনা খুব কম সংখ্যক আগরপাড়া স্টেশনে লোক নাবে, যে যার মতো এদিক ওইদিক থেকে বেরিয়ে যায়। আমার একাই পথ যেতে হবে, আমি জানি, আমি নেবে আমার মতো যাচ্ছি। একটা দেখলাম টোটো দাঁড়িয়ে রয়েছে। তা আমি ওই টোটোর যে ভাইটা ছিল, ভাইটাকে আমি বললাম যে, ভাই
এরকম আমি যেই দিকে যাবো ওকে আমি সেটা বলি আমাদের জায়গাটার নাম। তখন সে বলল যে না দিদি, আমার একটা ট্রেন আসবে, আমি তো প্রত্যেক দিন তাকে নিয়ে যাই, আমি যেতাম আপনাকে ছাড়তে গেলে পারে আমি তাকে পাবো না, আর উনি তো আমার মান্থলি, ওনাকে প্রত্যেক দিন আমি নিয়ে যাই, আমাকে মান্থলি টাকা দেন, তো সেখানে দাঁড়িয়ে তো আমার কিছু করার নেই, আমি যেতে পারবো না। আর কোনো একটাও গাড়ি নেই, কোনো কিছু নেই। তো সেরকমভাবে আমার তো কিছু করার নেই। এবার সে তার মান্থলি ওটা যখন সে বলল, আমি বললাম ঠিক আছে, আমি তো জানি যে আমার কপালে দুর্ভোগ, আমাকে প্রত্যেক দিনই ওরমভাবেই যেতে হয়। আমি আমার মতো হাঁটা দিলাম। আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি, সত্যি কথা আমি কিচ্ছু জানি না। আমি সকাল ৯টার মধ্যে আমি আগরপাড়া স্টেশনে আসি, ওখান থেকে বেরিয়ে যাই, আমি সত্যি কিছুই জানি না। এত কনকনে ঠান্ডা, ঠান্ডার মধ্যে সোয়েটার, টুপি, চাদর মুড়িয়ে একা মেয়ে মানুষ আমি যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার বাবার নিজের একটা দোকান আছে, বাবাও দোকান বন্ধ করে আমি কখন আসবো, বাবার পক্ষেও ডেলি তো আসা সম্ভব না, আর মায়ের পক্ষে সম্ভবই না। আর আমার সেরকম কোনো পাড়ায় এরকম কেউ নেই মানে যাদের সাথে কোনো রকম কিছু মানে হবে, মানে আমি একা একা নিজের মতো নিজে হাঁটতে থাকি। আমি যাই, বাড়ির দিকে যাচ্ছি যখন, হঠাৎ করে দেখলাম একটা জায়গায়, মানে কি বলবো, বললে হয়তো মানে বিশ্বাস করবে কি না জানি না, একজন মহিলা মাথায় একদম ঠান্ডায় জুবুথুবু হয়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। তো সেই মহিলা এরমভাবে মানে রাস্তার দিকে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সে আমাকেই দেখছে, পুরো আমার দিকেই তার লুক। তো আমি তখন ভাবলাম যে আচ্ছা, মনে হয় মহিলাটিও এরমভাবে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে উনিও আমার সাথেই বোধহয় ওইদিকে যাবেন। তা আমি খুব খুশি হলাম ওনাকে দেখে যে নিশ্চয় উনি ওইদিকে যাবেন, উনিও কারোর আসার জন্য হয়তো অপেক্ষা করছেন। আমি যখন সামনে আসলাম, মহিলাটি দেখলাম সত্যি আমার পেছনে আসছেন। মনে মনে কোথাও কি একটা খুশি হলো, মানে সিরিয়াস আমি খুব খুশি হলাম যে এই মহিলাটি মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল। যাক ভালো হয়েছে, উনি কথা বলতে বলতে সাথে নাই যেতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু পেছনে তো আছে, আমি একা তো যাচ্ছি না, মনে একটা অন্যরকম ফিলিংস, খুশি হচ্ছি। কারণ জানি না প্রত্যেক দিনই একা যাই, সেদিনকে আমার না ভালো লাগছে না। প্রত্যেক দিন একরকম তো থাকে না, না শরীর মন প্রত্যেকটা মানুষেরই পরিবর্তন হয়। আমি যাচ্ছি, মহিলাটি আমার পেছনে পেছনে আসছে, তবে ওই রাস্তা দিয়ে যেতে গেলে, ওই রাস্তা দিয়ে যেতে যেতে অনেকটা ফাঁকা একটা জায়গা পড়ে, যে ফাঁকা জায়গাটা দিয়ে যেতে গেলে মোটামুটি দিনের বেলাও দুপুরবেলা গায়ে কাটা দেয়। জায়গাটা এত, চারপাশে একটা সরু রাস্তা, চারপাশে মানে ডোবা টাইপের ঠিক, আর অনেক মানে জংলা গাছ গাছলা রয়েছে। আর এতটা রাস্তা আমি আসলাম, লাইট ছিল, এই যে সরু ওই জঙ্গলের মানে রাস্তা, মানে কি বলবো, চারপাশ দুপাশেই মানে পুরো আর কি ডোবা খাল। ওইখান থেকে যখন আমি যাই তখন প্রত্যেক দিনই আমার একটা মানে কীরকম লাগে, কারণ ওখানটা পুরো অন্ধকার ঘুটঘুটে, আর চারপাশের গাছগুলো এরকমভাবে রাস্তায় ঝুঁকে পড়েছে, মানে হাত তুলে কেউ যদি লাফায় মানে একদম গাছের মধ্যে হাত লেগে যাবে। একদম ঝোপঝাড়ের ভিতর দিয়ে অনেকটা রাস্তা, সরু গলি, ওখান থেকে আমাকে যেতে হবে, আর দু সাইডে কিন্তু জলাশয়। যখন আমি ওখান থেকে যাচ্ছি, মহিলাটি হঠাৎ আমি কি দেখলাম, এটা তো আমার দেখার কোনো বিষয় ছিল না, আর এটা তো কোনো মানুষ হতে পারে না। আমি এত আনন্দ, এত খুশি হয়ে যাকে মানুষ মনে করে আমি মনের সুখে স্বাচ্ছন্দ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি লক্ষ্য করলাম জলের মধ্যে সে মহিলাটিকে আমি দেখেছি। যখন আমি ওই সরু গলি, মানে সরু গলি না, ওটা ঠিক রাস্তা, গলি বলবো না, কারণ ওটা রাস্তাই একদম সরু নির্জন ফাঁকা, মানে ওখানে সব সময় ফাঁকা থাকে, ওই জায়গাটায় লাইট নেই। যখন ওখানটা আমি আসলাম তখন আমি লক্ষ্য করলাম আমার পেছনে যে মহিলাটি আসছিলেন, ওনার মানে কি বলবো, পুরো শরীরটা আমি দেখলাম উনি আমার পেছনে আসছে। আমি যখন ওখান থেকে কোনো রকম, আর ওখানটা এত ঠান্ডা, জলাশয় তো এত ঠান্ডা, আমি চাদর নিয়েছিলাম, আমি চাদরটাকে পুরো নাকের এখানটা, দেখবে নাকটা যদি তুমি ঢাকো অনেকটা দেখবে
মানে ঠান্ডা কম লাগে, নাকের এখান থেকে পুরো আমি কভার করে নিই। বিশ্বাস করবে না বন্ধু তোমরা, মানে আমি দেখলাম জলের মধ্যে পেছন দিয়ে একটা ঝপ করে শব্দ হলো, মানে জলের মধ্যে যেন কেউ ঝাঁপিয়ে পড়লো। আমি না সাথে সাথে ওখানে দাঁড়িয়েই মোবাইলের যে ফ্ল্যাশ লাইট ওইটা তো আমার অন করা থাকে, ওখানটা যেহেতু লাইট নেই, পুরো মানে দুপাশে জলাশয়, ভয় লাগে। আমি ওখানটা লাইট সবসময় টর্চটা ফোনের অন করে যাই। আমি যখন ঘোরালাম জাস্ট আমি দেখলাম মহিলাটি নেই। তো মহিলাটি নেই, কিন্তু জলের মধ্যে যে ঝাঁপিয়ে পড়ার শব্দটা পেলাম তাতে বুঝতে পারলাম যে অবশ্যই ওই মহিলাটি জলে ঝাঁপ দিয়েছে। এবার আমি তড়িঘড়ি করে ভাবছি, এ ভগবান, কারোর সাথে যদি দেখা হয় তাহলে পরে আমি কমসে কম কাউকে বলতে পারবো যে একজন মহিলা এরকম জলের মধ্যে ওই ডোবা মতো আছে ওখানে মানে ঝাঁপ দিয়েছে, হয়তো আত্মহত্যা করেছে বা কিছু, আমি বলতে পারবো। আমি না ওখান থেকে ছুটতে ছুটতে রীতিমতো ভয়তে, মানে এক ভয় হচ্ছে জায়গাটা দুপাশে জলাশয়, ফাঁকা নিলিবিলি একটা রাস্তা, এমনিতে ভয় ছুটছি। তারপরে আরও একটা ভয়, সেটা হচ্ছে ওই মহিলাটি ঝাঁপ দিয়েছে, যদি আমি কাউকে পাই হাতের নাগালে, আমি কমসে কম কাউকে বলে যদি ওই মহিলাকে উদ্ধার করতে পারি, তার জন্য আমি ছুটছি। বিশ্বাস করবে না, আমি যখন ছুটছি হঠাৎ দেখি একটা মোটর সাইকেল, মানে বাইক বা স্কুটি, দূর থেকে বোঝা যাচ্ছে না, একটা আলো রাস্তার মধ্যে আসছে। আমি ছুটতে ছুটতে সে আলো দেখে আমি সামনে গেলাম, দেখলাম আমাদেরই ওই দিকেই থাকে একজন দাদা। সে দাদা আমাকে দেখে বলল, কিরে মোনালিসা, ছুটতে ছুটতে আসছিস কেন? তোকে কতবার বলেছি এই রাতের বেলা এরকম চাকরি করিস না, পাশাপাশি থাকে। আমি বললাম, দাদা একটা না কাণ্ড ঘটে গেছে। ওই দাদা বললো, কী হয়েছে রে, কী হয়েছে বল। আমি বললাম, দাদা জানো তো, আমি যেই মোড়ের মাথায় মহিলাটি দাঁড়িয়েছিল একটা বাড়ির সামনে, আমি সেইখানটার লোকেশান বলে আমি বললাম, দাদা এরকম একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, আমি ওনার মুখটুক কত দেখিনি, উনি না আমার সাথে সাথে হেঁটে হেঁটে আসছিলেন, হঠাৎ করে দাদা উনি ওই ডোবার জলে ঝাঁপ দিয়েছে। তখন সেই দাদা বলছে, কী বলছিস রে, ডোবার জলে ঝাঁপ দিয়েছে মানে? আমি বললাম, হ্যাঁ দাদা, তুমি চলো বাইকে বসে। তখন সে দাদা বললো, বস বস বস। আমি ওনার বাইকে বসে যেইখানটা জলে ঝাঁপ দেয় ওইখানটা আমি আসি। তখন আসার পর ওই দাদা বলছে, দেখ এরকম করে যদি উনি ডুবে গিয়ে থাকেন তাহলে পাটা তো হবে না, তাহলে ওই পাড়টা পেরিয়ে গেলে ওই পাড়টা লোকজন মোটামুটি বাড়িঘর আছে, তাহলে ওই পাড়ে গিয়ে আমরা লোকজনকে ডাকতে পারি, চল ভালো আমরা ওই পাড়টায় যাই, ও পাড়টা গিয়ে আমরা কিছু লোকজনকে বলি ওখানে। তখন তারা বলল যে, আরে কি কি বলছো, এখন তো কিছু করা যাবে না, এই ঠান্ডার মধ্যে জলে কে নামবে, তাহলে দেখো পুলিশকে ইনফর্ম করতে হবে, কারণ সকালবেলা তো একটা কেস ঘটে গেছে এখানে জানোই। তো যেই দাদার সাথে গেছি সেই দাদা বলছে, হ্যাঁ জানি তো, মানে আমাদের পাড়াটা সত্যি যাচ্ছে তাই বাজে হয়ে গেল, সত্যি কী যে হচ্ছে। আমি না হাঁ করে দাঁড়িয়ে আছি। দাদা তখন বললো, বোন আমি স্টেশনের দিকে যাচ্ছিলাম, স্টেশন থেকে আমি দুটো ওষুধ নেব, তুই একটা কাজ কর, একা একা আবার যাবি, ওর থেকে ভালো আমার সাথে চল, আমি ওষুধটা নিয়েই একবারে চলে আসবো, তোকে বাড়ির ওখানে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। আমি বললাম, ঠিক আছে। কেন আমার কোনোভাবে আর শরীরে মনে জোর নেই যে আমি ওই ফাঁকা রাস্তা দিয়ে, যা আমি দেখেছি আমার চোখের সামনে একজন ঝাঁপিয়ে পড়লো, আর ওই যে অন্ধকার, মানে ওই রাস্তাটা দুপাশে জলাশয়, আমার যাবার মতো একার ক্ষমতা নেই, আমি তো সেই দিন যেতেই পারবো না। তার মধ্যে একটা কৌতূহল মনের মধ্যে হচ্ছে, কি এমন ঘটেছে ওখানে, লোকগুলো বলছিল ওই দাদাকে কি এমন ঘটেছে জানতে তো হবে। যাই হোক, সোজা চলে গেলাম। যাবার পর দাদা ওষুধ নেয়, ওষুধ নিয়ে যখন গাড়িটা ঘোরায়, গাড়ি ঘুরিয়ে নিয়ে যখন আসছে, দাদা আমাকে বলছে, জানিস বোন কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে দাদা? ওখানে ওনারা বলছিলেন। বলছে, আর বলিস না, আজকে সকালবেলায় ডোবাতেই তো একজন মহিলার বডি পাওয়া গেছে, মানে হাতটা, একটা হাত পাড়ের দিকে উঠেছিল হাতটা। এবার লোক সব সাইকেল নিয়ে যাচ্ছে সকালবেলা বাজার দোকান হাট করতে, যখন যাচ্ছিল বা আসছিল কেউ একজন ওরকম হাত দেখে, মহিলা একজন, হয়তো কোনো জায়গায় এখনো শনাক্ত হয়নি, হতে পারে কোনো জায়গা থেকে হয়তো এনে ফেলেছে বা কিছু, কিন্তু ওখানে এরকম পড়েছিল।
আমি বললাম তাই নাকি, আবার আজকে একটা, তার মানে এখান থেকে তো আর আসা যাওয়াই যাবে না, কারণ বারবার একটা জায়গায় এরকম হলে সেই জায়গাটা তো এমনি খারাপ হয়ে যায়, তার মধ্যে ওখানটা লাইটের ব্যবস্থা নেই, জানি না কেন ওখানে কেউ লাইট দেয় না, থাকলে নাকি মানে দিলে নাকি লাইট থাকে না, তার জন্য কেউ লাইট দেয় না। বহুবার নাকি গ্রামের ওখানে লোকরা আশেপাশের অনেক চেষ্টা করেছে, তারপরেও নাকি ওখানে লাইট নাকি থাকে না শুনলাম। সত্যি কথা বলতে মানে সত্যি কথা বলতে খুব খারাপ লাগলো যে আহারে কে মারা গেছে জানি না, মানে একটা কিরম লাগে না, কোথাকারের মহিলা নাকি, তার কোনো পরিচয় পাওয়া যায়নি, পুলিশ টুলিশ এসছিল। যাই হোক, আমাকে বলতে বলতে দাদা আবার বাড়ি চলে যাই। দাদা আমাকে বাড়ির কাছে ছেড়ে দেয়, দাদার বাড়ি চলে যায়, আমি আমার বাড়ি যাই। বাবা আমাকে বললো কিরে মোনা, এত দেরি হলো মোনা? আমি বললাম বাবা আর বলো না, জানো আজকে এরকম এরকম ব্যাপার হয়েছে, সকালেও তো এরকম হয়েছে, একটা বডি পাওয়া গেছে ওই জলাশয় থেকে শুনলাম, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তখন বাবা বললো দেখ এইসব বিষয় নিয়ে বেশি আলোচনা করবি না, কারণ দিনকাল তো এখন ভালো না, বেকার একটা কাজ করিস, হ্যারেস করবে তো, কাউকে বলবি না। তো বাবা আবার ওই দাদাকে বলল যে আমার মেয়ে যে আসছিল ওর পেছনে ওই মহিলা আসছিল, ঝাঁপ দিয়েছে, আমার মেয়ে বলেছে এই সব নিয়ে কোনো কথা তুই কাউকে বলিস না পাড়ায়। হুম, পুলিশ আবার বলবে কোন মহিলা কিরম দেখতে, এবার মেয়ে তো বলছে শীতের সময় যেরকম পোশাক টোশাক পরে থাকে ওরকমই ছিল, ও কথাও বলেনি, মুখ চাপা ছিল, কি করে বুঝবে, চাদর যেরকম দিয়ে রাখে পুরো মুখ ঢাকা দিয়ে মাথা দিয়ে ওরকম ছিল। তো যাই হোক বলতে তখন মোনালিসা বলে বাবা আমার খুব ভয় লাগছে, আমি 2-3 দিন কাজে যাব না, কারণ দুটো পরপর যেহেতুনি ওখানে ওরকম একটা কেস হয়েছে, একটা মেয়ে তো ভয় স্বাভাবিক লাগবে, রাতের বেলাটা ওর ভয় লাগে, দিনের বেলা ভয় না, রাতের বেলাটা আসে যখন তখন পুরো ফাঁকা রাস্তা, আর ওই যে ফাঁকা গলিটা যে আসে দুদিকে জলাশয়, মানে ওইখানটা ওর খুব খুব ভয় লাগে, এমনিতেই ভয় লাগতো। যাই হোক বাবা বলল দেখ যদি 2-3 দিন যদি চাকরিতে তুই না যাস, একটা তো অফিস, তাহলে পরে আগে থেকে ইনফর্ম করে দে। তো ও রাতের বেলা একটা মেল পাঠায়, অফিসের উদ্দেশ্যে একটা মেল করে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো যাই হোক সেই দিনটা কোনো রকম কোনো কিছু ওর সাথে কিন্তু ঘটনা ঘটেনি। পরদিন সকাল হয়, পরদিন সকালবেলা বাবাকে জিজ্ঞেস করে বাবা ওখানে যে পুলিশ টুলিশ এসেছিল নাকি, মানে একটা কৌতূহল তো হয়। তখন বাবা বলল যে না আমি খবর নিয়েছি পুলিশ এসেছিল, কিন্তু কোনো রকম কোনো বডি পাইনি ওখান থেকে, পুলিশ ডুবুরি টুবুরি যারা থাকে তাদের নিয়ে এসেছিল, খুঁজিয়েছে ডোবাতে, কিন্তু কিছু পাইনি। তো আমি বললাম বাবা কি হলো বলো তো বাবা, কালকে জানো বাবা আমি খুব ভয় পেয়েছি, ওই দাদা যদি না থাকতো না, সত্যি কথা মানে আমি ভয়তে মানে আমার কালকে জ্বর চলে আসতো বাড়ি আমি একা আসলে, আমি না ভাবছি কাজটা ছেড়ে দেবো। ওই দাদা আমাকে বলছে এত রাতে আসিস কেন করিস, এই আশেপাশে কোনো কাজ কর না। তো তখন বাবা বলল মোনালিসার বাবা যে তাহলে একটা কাজ কর, তুই আরও 6টা মাস কাজ কর, কাজ কর আমার দোকানের পাশে তো আমার কিছুটা জমি আছে ফাঁকা, ওইখানেই আমি একটা কোনো তোকে কসমেটিক্স বা সিটি গোল্ডের জিনিসপত্র আমি তোকে একটা দোকান করে দেবো, তুই ওখানে দোকান করে বিক্রি কর, আশা করি যা হয় কর, নিজের তো আস্তে আস্তে চলবে, তারপরে স্টেশনের দিকে যদি পাই পরে স্টেশনের দিকে দেখবো। তো বাবার সাথে এইটুকুনি কথা হয়। মোনালিসা বিকাল থেকে গায়ে জ্বর আসে, মোনালিসা বলে দিদি হঠাৎ ভালো ছিলাম, বিকাল থেকে গায়ে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড জ্বর, মানে এত জ্বর আমি কথা বলতে পারছি না, আমার শরীর আমি টানতে পারছি না, শরীর পুরো ভার হয়ে রয়েছে, মনে হচ্ছে মানে আমার শরীরে যেন কেউ মানে আমার মধ্যে রয়েছে, প্রবেশ করেছে কেউ, আমার শরীর এত ভার, তো এরকম তো হওয়ার ছিল না। তো আমি বাড়িতে বসে আছি, মা আমাকে বললো কিরে মোনালিসা তোর চোখ মুখটা কিরম ছলছল করছে, মারা তো বুঝতে পারেন, তোর কি শরীর টরীর খারাপ? আমি মাকে বললাম মা মনে হচ্ছে গায়ে জ্বর এসছে, কী করবো বলো তো? তো মা আবার বাবাকে বললো তুমি একটুখানি স্টেশন, আমাদের ওষুধ ফষুধ যা লাগে সব স্টেশনের এদিকে আসতে হয়, মার্কেট বাজার এদিকে আছে, বললো তুমি স্টেশন থেকে গিয়ে মেয়ের জ্বরের কথা বলে ওর বয়স বলে কটা ওষুধ আনো, যদি রাতে না খেয়ে কমে ভোরবেলা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এমনি তো 3 দিন ও এখন অফিস থেকে ছুটি নিয়েছে, বাড়িতে আছে,
তো বাবা বলল ঠিক আছে। বাবা তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়ে বাবা কিন্তু ওষুধ আনতে যায়। বাবা ওষুধ নিয়ে বাবা বাড়ি ফেরেন। বাবাকে মা জিজ্ঞেস করলো, কি গো, ওখানে বলছিল মোনালিসা, কোনো কিছু খবর পেলে? বাবা বলল না, কোনো খবর পাইনি। কারণ সত্যি কথা বলতে ওখানে ওরকম মানে কাউ কেউ যে ঝাঁপ দিয়েছে কিছু কোনো প্রুফও পাওয়া যায়নি। আর সত্যি কথা বলতে মানে খুঁজেও কেউ পায়নি কোনো বডি। যাই হোক, এইবার রাতের বেলা সেদিন মোনালিসা সেদিন কিছু খায়নি, ওষুধ খায়। আর আগে একটু মুড়ি ঠুড়ি পাউরুটি খেয়েছিল বিকালবেলা, ওই খেয়ে ওর গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ওষুধ খেয়ে শুয়ে পড়ে। রাত আনুমানিক মোনালিসা বলছে দিদি 12টা 12:30 বাজে। হঠাৎ আমার পায়ের মধ্যে, আমি এটা কি করে সম্ভব, আমি পায়ের মধ্যে পুরো শরীর ব্ল্যাঙ্কেট মুড়িয়ে ঠান্ডার মধ্যে চাপা দিয়ে শুয়ে রয়েছি, কিন্তু আমার পায়ের পাতায় মনে হচ্ছে যেন কেউ মানে জল ফেলছে। ঠিক জল ফেললে যেরকম একটা ঠান্ডার সময় অনুভব হয় ভেজা ভেজা, ঠিক ভেজা ভেজা ওরকম একটা লাগছে। আমি কিন্তু জেগে গেছি, কিন্তু আমি জেগে পাটাকে না আমি মানে বিছানার মধ্যে ঘষছি, যে বিছানাটা সত্যি কি ভিজে গেল, এই ঠান্ডার সময় জল কে ফেললো, আর পা ভিজবে কি করে, তাহলে কি ব্ল্যাঙ্কেটও ভিজে গেল। মোনালিসা অনেকক্ষণ পর মানে জ্বর হলে না দেখবে শরীর, মাইন্ড চলে কিন্তু তোমার শরীর দেবে না, শরীর কাজ করে না। মোনালিসা উঠে না বসে, উঠে যখন বসে মোনালিসা উঠে বসেই তখন লক্ষ্য করে যে ওর যে ব্ল্যাঙ্কেট সেখানটা হাত দিয়ে দেখে ভেজা না, কিন্তু ওর পা ব্ল্যাঙ্কেটের ভেতরে ছিল, কিন্তু ওর পা ভিজে গেছে। কি কারণে পাটা ভিজলো সেটা কিন্তু মোনালিসার একদম মাথার বাইরে, ও বুঝতে পারছে না ওর পাটা কী করে ভিজলো। যদি ভেজা হয় তাহলে পরে তো ওর মানে যে গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়েছে সেটাও ভিজবে, কিন্তু সেটা তো না। মোনালিসা তড়িঘড়ি করে উঠে ও মায়ের ঘরে যায়, মাকে গিয়ে বলতে, মা বললো কই চল তো, তোর পা ভেজা কই বোঝা যাচ্ছে না তো। মায়ের ঘরে যখন যায় তখন কি তোর পা ভেজা জল বা জলের কোনো ছাপ কিছু নেই। ও মাকে নিয়ে আসে, ওর মা ব্ল্যাঙ্কেট দেখে, বিছানার চাদর দেখে, সবই তো শুকনো, কোনো কিছু তো ভেজা না। তাহলে মেয়ে কি বলছে যে ভিজে গেছে, এটা কি করে সম্ভব। তখন মোনালিসা মা বলে যে কিছু নেই, তুই ঘুমা, এগুলো তোর মনের ভুল। জ্বর হলে না অনেক সময় বিকারে অনেক কিছু মানুষ বকে, তো মা ভেবেছে তো জ্বর হয়েছে, জ্বরে বিকার উঠেছে, মেয়ে বকছে, শুয়ে দিয়ে চলে যায়। মোনালিসা ঘুম হয় না জ্বরের সময়, যখন অতিরিক্ত শরীরে জ্বর, এটা মনে হয় আমার বলে আর মোনালিসা বোনের বলে না, এটা তোমাদের সাথেও হয়। প্রচুর যদি শরীরে জ্বর থাকে, ঘুম ভেঙে গেলে আর ঘুম হতে চায় না। মোনালিসার কিন্তু সেম, মোনালিসা ঘুমাতে পারছে না। মোনালিসা চুপ করে মুড়ি দিয়ে শুধু চোখ দুটো বের করে এক ধারে শুয়ে রয়েছে, ওর চোখ দিয়ে এমনি এমনি জল পড়ছে, এত মানে জ্বর, গায়ে বিকার উঠেছে, ওর চোখ দিয়ে এমনি হুড় হুড় করে জল পড়ছে। ও লক্ষ্য করছে ওর ঘরে একটা মহিলা, হ্যাঁ একটা মহিলা ওর ঘরের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে, যেটা ও বুঝতে পারছে ওর মা না। ও ভাবছে কে এটা, আমাদের ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে কে, এটা তো আমার মা না। তখন ও যে জিনিসটা মানে দেখে, যে ওই মহিলা যখন একটা নাইট রুম তো জ্বলছে, নাইট রুমটা যেখান থেকে জ্বলছে ওর নিচ থেকে মহিলাটি যখন এপাশ আর এপাশ করছে, তখন মোনালিসা লক্ষ্য করে যে ওই মহিলাটির গা পুরো ভেজা, মনে হচ্ছে ঘরের মেঝেতে টপ টপ করে জল পড়ছে। মোনালিসা তখন ভয়তে মানে ও না ওই বুঝে যায় ব্যাপারটা। মোনালিসা বলে, দিদি আমি বুঝতে পারি জল দেখে যে যাকে আমি জলে ঝাঁপ দিতে দেখেছিলাম সেই মহিলাই, এই মহিলা আমার ঘরে ঘুরছে, এটা সেই মহিলা। ওই সময় মোনালিসা চিৎকার করে উঠে তার মাকে ডাকে আর খুব কান্না করে। মোনালিসার 22 বছর বয়স। মোনালিসা এত কাঁদে, ওর মাকে জড়িয়ে ভয় পায়। ওর মা এসে দেখে সত্যি সত্যি ঘরের মধ্যে কেউ হেঁটেছে, যার পা সোজা না উল্টো, আর সেই উল্টো পায়ের ছাপ সেই ঘরের
সিমেন্টের উপর মেঝেতে পড়ে আছে। মোনালিসার মা বলছে, তোর পা দেখি। মেয়ে তো শুয়ে রয়েছে, পুরো পা শুকনো। এইটা মোনালিসার ঘরে, এই পায়ের জলের ছাপ কোথা থেকে আসতে পারে? মোনালিসার মা রীতিমতো ভয় পায়। কোনো রকম সারাটা রাত মোনালিসার সাথে ওই ঘরে লাইট টাইট অন করে বাবা মা থাকে। ভোর যখন হয় তখন নিয়ে মোনালিসাকে সাথে সাথে মাজারে যায়। তখন মাজার খুলিনি, মাজারে গিয়ে দাঁড়িয়ে থাকে। যখন মাজার খোলে তখন মোনালিসা ওখানে গিয়ে সবটা বলে। ওখানে যিনি মল্লি সাহেব ছিলেন সবটা বলে। তখন বলল যে, তুই যাকে দেখেছিস সে মহিলা আগের দিনই মারা যায়। ওখানে কিন্তু সত্যি সত্যি যে মোনালিসা বলছিল না যে ঝাঁপ দিয়েছে মহিলা, ওই মহিলার আত্মা এসেছিল। ওই মহিলা আগের দিন মারা গেছিল, যার ডেড বডি পাওয়া গেছিল শুনছিল, সেই মহিলাই এসে আবার ওখানে ঝাঁপ দেয়। নতুন করে কিন্তু কেউ ঝাঁপ দেয়নি। যে মহিলা মারা যায়, যার মানে মৃতদেহ জল থেকে উদ্ধার হয়, যখন মোনালিসা দমদমে তার অফিসে ছিল, ওই সময় যা ঘটনা ঘটে যায় সেটাই কিন্তু পুনরায় আবার সেইটাই কিন্তু ঘটতে থাকে। আর পরে জানা যায় এই মোনালিসার মতো ওইখানে নাকি এখন তো ওই ঘটনা ঘটে গেছে প্রায় বহু মাস হয়ে গেছে, এখনো নাকি অনেকেই দেখ ওরকম একজন মহিলা জলে ঝাঁপ দিচ্ছে, হেঁটে এসে মহিলা জলে ঝাঁপ দিচ্ছে। ভাবো, এই ছিল আমাদের আজকের ঘটনাটা কেমন লাগলো? মোনালিসা কিন্তু ভালো আছে, আর মোনালিসা কিন্তু ওর চাকরিটাও ছেড়ে দেয়। মোনালিসা বলে, দিদি ওর পরে আমি আর সেই চাকরিতে যাবার কোনো রকম সাহসিকতা দেখাইনি, কারণ আমি আর পারতাম না। কারণ আমি বুঝতে পেরেছিলাম যে রাতের বেলা আমি যখন আসছিলাম আমার শরীরটাও খারাপ ছিল, আর সে মহিলা যে আগের দিন মারা যায়, যা সকালবেলা পুলিশ এসে সেই মহিলাকে জল থেকে উদ্ধার করেছে, আমি তো এসব কিছু জানতাম না। ওই মহিলাই আমার সাথে পেছনে পেছনে এসে জলে আমার সামনে ঝাঁপ দেয়। আমি এসব কিছুই জানতাম না। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো বলো? আসলে কি জানো, মানুষের জীবনে অনেক কিছু ঘটে যেগুলো ব্যাখ্যাহীন। এর কোনো তুমি ব্যাখ্যা খুঁজে পাবে না। অনেক কিছু ঘটে যায় যার কোনো ব্যাখ্যাই নেই, কিন্তু ঘটে। কারণ এই পৃথিবীতে সব কিছুই সম্ভব হতে পারে। চলো আমরা কমেন্ট পড়বো। চলো আমাদের প্রথম কমেন্ট দেখি কে করেছো। পরশুদিনে প্রথম কমেন্ট করেছো সুরেশ সুরেশ কর দাস, আচ্ছা। তারপর প্রদীপ দাস, তাপসী, তারপর কমেন্ট করেছো দিয়া, তারপর সোনু কমেন্ট করেছো পিন্টু ঘোষ, জয়শ্রী ঘোষ, তারপর কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, হোয়াইট কিং বনু, নীলিমা সিংহ, দীপক হালদার, তারপর কমেন্ট করেছো আমাদের মমতা বিশ্বাস, তারপর কমেন্ট করেছো আমাদের পুষ্প দত্ত, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, কেকা রয়, সুদীপ রয়, হোয়াইট কিং বনু, আয়ান হালদার, সুস্মিতা মণ্ডল, পিঙ্কি দাস, সুনিতা চন্দ্র বাংলাদেশ থেকে, আব্দুল হক ভাই, সুমনা ভট্টাচার্যা, চৈতালি রয়, অনিকা মুর্মু, তারপর গোপাল ভাই, সুজাতা দাস, মিতা দত্ত, রূপা দে, তারপর কমেন্ট করেছো আমাদের পাপ্পু দে ভাই, বনানী কর্মকার দিদি ভাই, সন্তোর দুনিয়া, মধুমিতা ভৌমিক, ডালি দেবনাথ দিদি ভাই, শিলা চ্যাটার্জি, বেবি ঘোষ, তারপরে সৈনী রয় আমাদের ছোট্ট মিষ্টি বোন, কেকা রয়, কৃষ্ণা ধারা কমেন্ট করেছো, ঝুমা চ্যাটার্জি। সবার কমেন্টের নামগুলো বলে দিলাম। এখনের মতো আসবো। সবাই ভালো থেকো। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, সবাই চাইছিলে বৃষ্টি দিয়েছে, আর আমাদের এখানে বৃষ্টি হলে জানো কি অবস্থা হয়। এখনের মতো আসবো। সবাই খুব ভালো থেকো। বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। এখনের মতো শুভরাত্রি।